আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সচিবালয়ের আগুন পুরোপুরি নিভল 10 ঘন্টা পর। আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত। পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন পূর্ণাঙ্গ কমিশনের প্রথম বৈঠক। নির্মোহ তদন্তের স্বার্থে দেশের বাইরেও প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা। স্বৈরাচার ক্ষমতায় না থাকলেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে জামাত আমিরের মন্তব্য। সব চক্রান্ত ব্যর্থ হবে আশা। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের নির্বাচিত ছোট গল্পের ইংরেজি অনুবাদ গ্রন্থ ফ্রিডমস ফ্লেমস প্রকাশ। প্রজন্ম থেকে প্রজন্মের সৃষ্টিকর্ম পৌঁছে যাবে আশা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া। বিপন্ন মৎস্য সম্পদ ও নদী গবেষণায় বিশেষ অবদান। এবং অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সংকটে চামড়া শিল্প জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এ খাতে সমন্বিত উদ্যোগের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ। সচিবালয়ের 7 নম্বর ভবনের আগুন 10 ঘন্টা পর পুরোপুরি নিভেছে। আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় সোহানুর জামান নয়ন নামে ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগুনের ঘটনার সর্বশেষ তথ্য জানাতে যাচ্ছি রফিকুল বাশারের কাছে। তিনি ঘটনাস্থলে রয়েছেন। বাশার, সচিবালয়ে আগুনের ঘটনার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং সেখানকার এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আলাভি। আপনি যেমনটি বলেছেন যে আগুন নিভে গেছে 12:30টার দিকে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিভিন্ন উপদেষ্টারা। তারা বের হয়ে এখনও পর্যন্ত আমাদের সাথে সেভাবে কথা বলেননি। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। সেই তদন্ত কমিটি গঠন করার পরে সেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিবকে প্রধান করে একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা সচিবালয়ের মধ্যে থেকে যেমনটি জানতে পেরেছি যে এখনও পর্যন্ত অনেকগুলো ভবনে 6 নম্বর ভবনে 7 নম্বর ভবন সহ অনেকগুলো ভবনে এখনও বিদ্যুৎ নাই। অনেক কর্মকর্তা কর্মচারীরা চলে আসছেন সচিবালয় থেকে। আমরা যদি দেখি এখানে যে কেউ উনি যেতে চেয়েছিলেন ভেতরে, যেতে পারছেন না। আমার একজন লোক আসবে, আইসা নিবে কাগজ। ধন্যবাদ। এছাড়া আমরা যেমনটি দেখেছি অনেকেই এখান থেকে কিন্তু বের হয়ে গেছেন। এই একটি গেট মাত্র খোলা আছে, যে গেটটি দিয়ে কর্মকর্তা কর্মচারীরা বের হতে পারছেন এবং ঢুকতে পারছেন। ভাই, আপনি তো ভেতরে ছিলেন, ভেতরে পরিবেশ এখন কি? এখন ঠান্ডা, লোকজন মোটামুটি চলে গেছে মনে করি। আপনি যে বিল্ডিংয়ে আগুন লেগেছে ওই বিল্ডিংয়ের কাছে কি যেতে পেরেছিলেন? কাছে আমরা উপরে যাইতে পারি না, নিচে ছিলাম আমরা। নিচে কি পরিস্থিতি? নিচে এখন শান্ত, সমস্যা। আপনি কি বিদ্যুৎ আছে ভবনে? না, ভবনে বিদ্যুৎ নেই, যে জেনারেটর চলে। আচ্ছা, কত নম্বর ভবনে? আমি 4 নম্বর ভবনে। আপনি কত নম্বর ভবনে? 9 নম্বর ভবন। ও, কোন মিনিস্ট্রি? তথ্য অধিদপ্তর, পিআইডি। আচ্ছা, আজ ওখানে কি অবস্থা? সবাই কি কাজ করেছে আজকে? হ্যাঁ, কাজ চলমান। মানে অফিস চলছে? অফিস চলছে, জি। ধন্যবাদ আপনাকে। এই কর্মকর্তা কর্মচারীরা যারা কাজ করেছেন তারা বলছিলেন বিভিন্ন কথা। তদন্ত কমিটি যেটা গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমরা জানতে পারবো আসলে আগুনের কি কারণ। আমরা কিন্তু জানতে পেরেছি যে 8 তলায় একটি কুকুরের মরদেহ পাওয়া গিয়েছে এবং এটি হচ্ছে একটি কেপিআই এলাকা। আপনি জানেন যে সর্বোচ্চ কেপিআই এলাকা, এখানে সবসময় নিরাপত্তা জোরদার থাকে, সেনাবাহিনী থাকে, পুলিশ থাকে এবং এখানে কিন্তু সন্ধ্যার পরে মানে অফিস কর্মসূচির পরে 5টার পরে কিন্তু কেউ আর থাকে না। এরকমই একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকে গভীর রাতে কীভাবে আগুন লাগলো সেটি এখন প্রশ্ন। তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পরে এটি জানা যাবে বলে বলেছেন উপদেষ্টা। ধন্যবাদ।
সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনে কয়েকটি ফ্লোরে থাকা নথিপত্র পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে মারা গেছেন এক দমকল কর্মী। কেন কিভাবে আগুন লেগেছে তার তদন্ত হচ্ছে। সচিবালয়ে কর্মরত ছাড়া অন্য কাউকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বুধবার রাত 1টার দিকে সচিবালয়ের 7 নম্বর ভবনে ডাক ও টেলিযোগাযোগ, এলজিআরডি এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় সকাল 8:05-এ আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নেভে দুপুর 11:15টার দিকে। আগুনে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামের কক্ষ প্রায় পুরোটা পুড়ে গেছে। 8ম তলায় পাওয়া গেছে একটি কুকুরের পুড়ে যাওয়া মৃতদেহ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, এ ঘটনায় কয়েকটি তলায় নথিপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। পুড়ে গেছে প্রয়োজনীয় অনেক কাগজপত্র। আগুন নেভাতে পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সচিবালয়ের সামনে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়ন মারা গেছেন। বেলা ছিল, আশা করি ওখানে ভিতরে কেউ ছিল না। আমরা সার্চ করার পরে ফাইনালি বলতে পারবো কোনো হতাহত কেউ হয়েছে কিনা। বাট এখন পর্যন্ত আপনাদের একজন শুধু ফায়ার ফাইটারের কথা আপনারা বলেছেন। নাশকতা কিনা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এই ঘটনার পর সচিবালয় এবং আশপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেনা ও পুলিশের পাশাপাশি বাড়তি মোতায়েন করা হয়েছে বিজিবি ও র্যাব। আগুনের ঘটনায় আতঙ্কিত কর্মকর্তা কর্মচারীরা। সব সংযোগ বন্ধ, কি হয় বলা যাচ্ছে না, এই জন্য কোনো বিল্ডিং এ আর নাই, লাইন নাই। সচিবালয়ের অবস্থা তো খুব ভয়াবহ। আমরা অনেকক্ষণ পর্যন্ত লাইনে অপেক্ষা করতেছি, ঢুকতে পারতেছি না। অপেক্ষা করছি যাওয়ার জন্য, দেখি অফিসে কোনো সার্কুলার দেয়নি এখনো। আমাদেরকে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয় নাই যে আপনারা অফিসে আসেন বা না আসেন, এরকম কোনো কিছু বলা হয় না। সচিবালয়ের নিরাপত্তা বাড়াতে 2রা নভেম্বর কর্মকর্তা কর্মচারীদের বিকেল 5টার পর সচিবালয়ে থাকতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশনার পরপরই আগুনের ঘটনা ঘটল। দেশের অন্যতম কেপিআই এলাকা সচিবালয়ে সন্ধ্যার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া অন্য কারো থাকার নিয়ম নেই। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে কাজ চলছিল, যেখানে লুটপাটের প্রমাণ মিলেছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি বলেও ফেসবুকে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মোহভাবে তদন্ত কাজ পরিচালনা করতে চায় এই ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশন। বিজিবি সদর দপ্তরে প্রথম বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান জানান, পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হিসেবে কোনো দেশকে এখনো চিহ্নিত করা হয়নি। তিনি বলেন, যারা দেশ ছেড়েছেন তাদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে, প্রয়োজনে দেশের বাইরে প্রতিনিধিও পাঠানো হবে। সরকার নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশা প্রকাশ করে বলেছেন কমিশন চেয়ারম্যান। আমরা পুরো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে নির্ভরভাবে আমরা অগ্রসর হতে চাই। যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, তার একটা পার্ট হলো যে আমাদের দেশের অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। এইসব ব্যক্তি 5 আগস্ট যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন। আমরা জানি এতটুকু যে দেশে নাই। আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাক্ট করা সম্ভব না হয়, তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও দেশ ও সমাজকে অস্থির করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
তাদের সব চক্রান্ত ব্যর্থ হয়েছে এবং আগামীতেও হবে মন্তব্য করে খুলনার ডুমুরিয়ার পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, যারা টানা 15.5 বছর শাসন করেছেন তারা দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে তাদের রিজিক তুলে নিয়েছেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক এবং অন্যরা। এই সমাজকে দেশকে অস্থির করার জন্য বিভিন্ন কাণ্ড বিভিন্ন সময় ঘটিয়ে চলছে। আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ ঐক্যবদ্ধ, আমাদের জাতীয় ঐক্যবদ্ধ, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। মহান আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ জাতি ইতিমধ্যে সকল চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। আগামীতেও যত চক্রান্ত হবে সব ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিপন্ন মৎস্য সম্পদ, নদী গবেষণা এবং সংরক্ষণে বিশেষ অবদান রাখায় এবছর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2023-এ ভূষিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। পুরস্কার প্রদান অনুষ্ঠানে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণার পাশাপাশি গণমাধ্যমের আরও জোরালো ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সাথে বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। আলিমাল রাজের রিপোর্ট। নিরলস কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। এক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এবার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2023 পেয়েছেন তিনি। ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে তুলে দেওয়া হয় সম্মাননা চেক। নদী যদি সংরক্ষণ করতে হয় তাহলে আমার দরকার রিভার বেসড এবং নদীভিত্তিক এবং নদীর প্রতি রেসপন্সিবল ম্যান পাওয়ার তৈরি করা। এই ম্যান পাওয়ার তৈরি করার একমাত্র জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের যদি শিক্ষার্থীদেরকে যদি আমরা নদী গবেষণার প্রতি সম্পৃক্ত করতে না পারি, পরিবেশ গবেষণার প্রতি সম্পৃক্ত করতে না পারি, তাহলে আমরা বাংলাদেশকে সাস্টেইন করতে পারবো না। এক যুগেরও বেশি সময় ধরে দেশের পরিবেশ সংরক্ষণে কাজ করার পাশাপাশি এ খাতের বিশিষ্টজনদের সম্মানিত করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকৃতি জীবন ফাউন্ডেশন নানা কর্মকাণ্ড করে যাচ্ছে। আমাদের নতুন সংযোজন প্রকৃতি জীবন মিউজিক ক্লাব, যেটা আমরা শুরু করেছি বাংলাদেশের হারিয়ে যাওয়া যেই গান অথবা নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে, সেগুলোকে ফিরিয়ে আনা এবং সেগুলোকে তুলে ধরা, যার ব্র্যান্ড নেম হয়েছে পিওজে মিউজিক। প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক দুর্যোগ দুটোই হয়েছে আমাদের এই 53 বছরে। আমরা এখনও আমাদের প্রকৃতি পরিবেশকে যেখানে রাখার কথা ছিল, আমাদের বাংলাদেশটা যেখানে আসার কথা ছিল, সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছতে পারিনি। আমরা যেন একটা ভালো বাংলাদেশ গড়তে পারি এবং বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা যেন আমাদের সবার থাকে। পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইয়ের ভূমিকার প্রশংসা করেন অতিথিরা। Mukid Majumdar Babu, your work is so impressive. I really enjoyed watching your video and seeing how you actually promote conservation through so many ways, including learning from the experiences of other countries who are doing the work well. জাতীয় প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে নানা সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন নীতি নির্ধারকরা। হালদাতে ডলফিনের কি কি থ্রেট আছে এবং সেটি কিভাবে সংরক্ষণ করা যায়, এই কার্যক্রমের অংশ হিসাবে একজন প্রকৃতিপ্রেমিক হিসাবে, একজন হালদার গবেষক হিসাবে, একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিওলজির সম্মানিত প্রফেসর হিসাবে মঞ্জুরুল কিবরিয়াকে আমরা সহযোদ্ধা হিসাবে পেয়েছিলাম। পানি দূষণ থেকে শুরু করে সব বিষয় নিয়ে আমরা কিন্তু কনসার্ন থাকি, কিন্তু এই কনসার্নের জায়গাটিতে পোশাকে যে দায়িত্ব আছে তার সাথে যদি সচেতনতার জায়গাটি একটু উন্নত হয়, অর্থাৎ আমরা যদি আরেকটু সচেতন হই এবং সেই সচেতনতার বার্তাতে যদি এই ধরনের কার্যক্রমের মাধ্যমে যদি পৌঁছে যায়, তাহলে কিন্তু এর গুরুত্ব এবং মাত্রা অনেকাংশে বেড়ে যায়। মুকিত মজুমদার ভাইয়ের সম্পর্কে দুই একটা কথা বলি। ওনার যে কাজটা সেটাও খুব ফোকাসড। উনি বন্যপ্রাণী, প্রকৃতি, পরিবেশ এগুলোর বিভিন্ন বিষয় চুম্বকভাবে তুলে এনে মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করেন। আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা
তাদের কাছে মানুষ খুন এগুলো যত গুরুত্ব পায়, নদী খুন, বন্যপ্রাণী খুন এগুলো অত গুরুত্ব পায় না। আগে মেগা প্রকল্প নিয়ে কথা বলবো, আগে বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো, তারপরে এতটুকুর একটা সবুজের কথা বলবো বা একটা বন্যপ্রাণীর কথা বলবো বা আমাদের আশেপাশের কুকুর আর বেড়ালের কথা বলবো। প্রকৃতি ও জীবনের কাজটা আসলে ওই ধারণা থেকে আমাদেরকে সরিয়ে এনেছে। এর আগে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন অতিথিরা। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। বরেণ্য কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের লেখা 4টি ছোট গল্প নিয়ে ইংরেজি ভাষায় প্রকাশ করা হয়েছে ফ্রিডমস ফ্লেমস। এরাজ আহমেদের করা অনুবাদ গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেন, এ ধরনের বইয়ের মাধ্যমে রাবেয়া খাতুন পৌঁছে যাবেন প্রজন্ম থেকে প্রজন্মে। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলাদেশের সাহিত্য জগতে অনন্য এক নাম রাবেয়া খাতুন, যার সাহিত্যকর্মের বড় অংশ জুড়ে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। তারই লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক 4টি ছোট গল্প নিয়ে ইংরেজি ভাষায় প্রকাশ পেল বই ফ্রিডমস ফ্লেমস। এরাজ আহমেদের করা অনুবাদে বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রকাশ। চ্যানেল আই কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনেরা। রাবেয়া খাতুনের সাহিত্য ও জীবন দর্শন নিয়ে আলোচনা করেন অতিথিরা। কাজটা আমার কাছে একটু কঠিন মনে হলো, ঠিক আছে, গল্প পছন্দ করলাম। তো পড়তে গিয়ে আমার যেটা মনে হলো, প্রাথমিক পর্যায়ে যখন আমি পড়তে শুরু করলাম ওনার গল্পগুলা, তখন আমার মনে হলো যে খুব মুক্তিযুদ্ধের কিছু বিশদ কাজ আছে ওনার মধ্যে। শহর, গ্রাম, মানুষের জীবন, মনস্তাত্ত্বিক জায়গাগুলো খুব ইন্টারেস্টিং। আমরা আশা করছি যে রাবেয়া খাতুনের মতো যারা বাংলা সাহিত্যকে যারা অলঙ্কৃত করেছেন, বাংলা সাহিত্যকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বা বাংলা সাহিত্যকে যারা মহিমান্বিত করেছেন, তাদের লেখাগুলোর বিশ্বায়ন ঘটবে এইসব অনুবাদের মাধ্যমে। শিশুদের জন্য লিখছেন, বড়দের জন্য লিখছেন, প্রত্যেককেই তার মনে হচ্ছে যে তিনি আমাদেরকে আমাদের জাতির এই ইতিহাসটাকেই শোনাতে চান। আয়োজনে রাবেয়া খাতুনের পরিবারের সদস্যরা বলেন, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করলেও মুক্তিযুদ্ধের সময়কে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন রাবেয়া খাতুন। সব স্কুলে ইংরেজির পাশাপাশি বাংলাও শেখানো হয়। তারপরে আমার মনে হয় যে আমার লেখা যেগুলো আছে তার মধ্যে যদি বেশিরভাগ লেখাই যদি ইংরেজিতে অনুবাদ করা হয় তাহলে কি হবে, মানে বাংলাদেশের মানুষরা যারা দেশে বিদেশে আছে, বিশেষ করে এই প্রজন্মের ছেলে মেয়েদের কথা বলছি, তারা আমার মার বইগুলো পড়ে তার সম্পর্কে জানতে পারবে। আজকে কিন্তু অনেক ব্যাপারে কিন্তু বিতর্ক সৃষ্টি হচ্ছে, সে বিতর্ক থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবো যখনই আমরা এই ধরনের বইগুলো নিয়ে আলোচনা করব, ওনার লেখা নিয়ে আলোচনা করব, এবং তখনই কিন্তু ইতিহাসটাও কিন্তু বেরিয়ে আসবে। রাবেয়া খাতুনের সাহিত্যকর্ম নিয়ে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত চামড়া শিল্প। মানসম্মত কাঁচামাল ও আমদানিকারকদের বিপুল আগ্রহের বিপরীতে অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে সংকটে এই খাত। পরিবেশ বান্ধব প্রযুক্তি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ ও সমন্বিত উদ্যোগে চামড়া খাত এগিয়ে যাবার পাশাপাশি বয়ে আনবে জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি। আফরোজা হাসির রিপোর্টে বিস্তারিত। উন্নত কাঁচামাল আর বিপুল সম্ভাবনা থাকলেও অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প। সনাতন পদ্ধতি, অস্বাস্থ্যকর পরিবেশ আর যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে প্রাণ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এই খাতের অগ্রযাত্রা নিশ্চিতে দরকার চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত মান উন্নয়ন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে টেকসই চামড়া খাত বিনির্মাণে কাজ করছে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। পরিবেশ দূষণ রোধ করার উপায়, চ্যালেঞ্জ ও কর্মকৌশলের মাধ্যমে পরিবেশগত মানদণ্ড এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। লক্ষ্যমাত্রা অর্জনে যুক্ত করা হচ্ছে মালিক, শ্রমিক সহ সকল অংশীজনদের। বাংলাদেশে পরিবেশ বান্ধব ও লাভজনক চামড়া খাত বিনির্মাণে প্রকল্প পরিচালনা করছে ইউরোপীয় ইউনিয়ন, সলিডার সুইস,
ওশি ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 8টি সংগঠন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব ও অধিকার নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। ছাদ কৃষি ছড়িয়ে পড়েছে সারা দেশে। বড় শহরগুলো থেকে জেলা উপজেলা শহরেও পৌঁছে যাচ্ছে এই আন্দোলন। শহরাঞ্চলের নাগরিকরা অনুধাবন করছেন শহরের বিস্তারে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, ভবনের উপরিভাগে সবুজ করার মাধ্যমে তেমনি সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যায়। এ তাগিদ থেকে মুন্সিগঞ্জের ডাক্তার শফিকুর রহমান তার বাসভবনের ছাদটিকে সাজিয়েছেন কৃষি আয়োজনে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। এই ছাদটি যেন একটি ফলের বাগান। মুন্সিগঞ্জ জেলা শহরের ঘনবসতিপূর্ণ এলাকা দেওভোগের এই ভবনটির ছাদে প্রফেসর ডক্টর শফিকুর রহমান ছাদ কৃষির আয়োজন করেন করোনার সময়টিতে। আগে থেকে অনুপ্রাণিত হয়ে আছি যে আমার যখন একটু সময় হবে, একটু সুযোগ হবে, আমি একটু এই কৃষির সাথে জড়িত হব। এই করোনায় আমাকে সেই সুযোগটা করে দেয়। সেই সময়ই আমি এই ছাদটাকে পুরাটা টাইলস করে দেই যাতে এখানে ওয়াটার লিকিং না হয়। এই অংশটা হলো আমার টার্গেট হাঁটাহাঁটি, যে সবুজ অংশটা, হ্যাঁ হাঁটাহাঁটি করব, এটা শরীর ভালো থাকবে। ছাদের বিভিন্ন প্রান্তে নানা রকম মৌসুমী ফল আর শাকসবজি সবই সন্নিবেশ হয়েছে পারিবারিক উপযোগিতা, সৌন্দর্য এবং প্রয়োজনকে মাথায় রেখে। ডিফারেন্ট ভ্যারাইটিস ফুল দিয়ে আমি স্টার্ট করি মনের খোরাক মেটাবার জন্য। পরবর্তীতে দেখলাম আমার ছাদটা তো বেশ বড়, আমি আরো বড় কিছু করি না কেন। তারপরে বিভিন্ন ধরনের শাকসবজি স্টার্ট করলাম। পরে এই বড় গাছের দিকে আস্তে আস্তে ঝুঁকলাম, কিন্তু আমার শাকসবজি আমি ছেড়ে দিইনি। বিশুদ্ধ খাদ্য আর মনের প্রশান্তি যোগানোর এই সহায়তায় যোগ দিয়েছেন পরিবারের অন্য সদস্যরাও। এখন আবার আমার ব্যস্ততা শুরু হয়ে গেছে, পুরো কাজটা এখন তত্ত্বাবধান করে আমার ম্যাডাম। এক সময়কার শখ পরবর্তীতে নেশায় রূপান্তরিত হয় এবং অনেকেই মনে করেন যে ছাদ কৃষি শুধুমাত্র এখন আগের মতো সেই একটু মনের আনন্দ সেরকম নয়। শহরে নগরে বসবাস করতে গেলে যেই বিশুদ্ধ অক্সিজেনের দরকার হয়, শহর অঞ্চলে ছাদ কৃষি সেরকম অক্সিজেনের একটা বড় যোগানদাতা। মুন্সিগঞ্জের ডক্টর শফিকুর রহমানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধার চরাঞ্চলের চারণভূমি ভেড়া পালনে উপযোগী। চরের স্বল্প আয়ের পরিবারে আর্থিক যোগান দিতে নারীদের ভেড়া পালন জনপ্রিয় হয়ে উঠেছে। ভেড়ার রোগবালাই কম ও লালন পালনে তেমন খরচ না থাকায় আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন তারা। এবার প্রকৃতি সংবাদ। আকস্মিক বন্যা ও জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী সমাধানের অংশ হিসেবে নোয়াখালীতে গাছের চারা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এমন উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যতে অর্থনৈতিক সমৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে প্রত্যাশী সংশ্লিষ্টদের। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সচিবালয়ের আগুন পুরোপুরি নিভল 10 ঘন্টা পর। আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত। পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন পূর্ণাঙ্গ কমিশনের প্রথম বৈঠক। নির্মোহ তদন্তের স্বার্থে দেশের বাইরেও প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা। স্বৈরাচার ক্ষমতায় না থাকলেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, জামাত আমিরের মন্তব্য। সব চক্রান্ত ব্যর্থ হবে আশা। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের নির্বাচিত ছোট গল্পের ইংরেজি অনুবাদ গ্রন্থ ফ্রিডমস ফ্লেমস প্রকাশ। প্রজন্ম থেকে প্রজন্মের সৃষ্টিকর্ম পৌঁছে যাবে আশা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া। বিপন্ন মৎস্য সম্পদ ও নদী গবেষণায় বিশেষ অবদান। এবং অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে সংকটে চামড়া শিল্প। জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এ খাতে সমন্বিত উদ্যোগের তাগিদ। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।